নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। এই স্লাইডটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে আমাদের ভিজিবল ওয়ার্ল্ড বা নোন ওয়ার্ল্ড বা দ্য ওয়ার্ল্ড উইচ ইজ উইদিন আওয়ার নলেজ, আর একটা হচ্ছে যে কসমিক ওয়ার্ল্ড। এই দুটার মধ্যে আমাদের হোমিওপ্যাথিকে আমরা কেমন করে স্থাপন করি, আমরা অ্যানাটমি ফিজিওলজি এর মধ্যে থেকে আমরা সায়েন্স অফ হোমিওপ্যাথিকে প্রোটেক্টাইজেশনের মাধ্যমে আর্ট অফ হিলিং এ উত্তরণ ঘটাবার কিভাবে চেষ্টা করি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ওই দিন যে আলোচনায় আমাদের যেটা টেক অ্যাওয়ে ছিল, সেটার মধ্যে ছিল যে হোমিওপ্যাথি একটি মহাজাগতিক বিজ্ঞান, হোমিওপ্যাথি একটি বিজ্ঞান ভিত্তিক আরোগ্য শৈলী, হোমিওপ্যাথি একটি স্বাতন্ত্র শোভিত আরোগ্য বিজ্ঞান, হোমিওপ্যাথি ধ্রুব শক্তিতে আস্থাশীল, আর শক্তিকরণ শূন্যতায় ধাবিত হয় না, বরং ধ্রুব শক্তিকে স্পর্শ করার একটি মাধ্যম হয়ে ওঠে। তো এই বিষয়গুলোর মধ্যে আমরা আজকে হোমিওপ্যাথি একটি মহাজাগতিক বিজ্ঞান, এই চ্যাপ্টারটা আসলে কভার করার চেষ্টা করব। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এ বিষয়ে আসলে আমরা আলোচনাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে কয়েকটি ইন্ট্রোডাক্টরি একটুখানি আলোচনা আছে, তারপরে আমরা পাস অন করব হচ্ছে আমাদের ভিতুলকার স্যারের ওনার কিছু ধ্যান ধারণার প্রতি, কসমিক ওয়ার্ল্ড সম্পর্কে ওনার চিন্তা ভাবনা আছে, সেগুলোকে আমরা আমাদের আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব। আর তারপরে আমরা একটা রিসেন্ট একটা পিএইচডি থিসিস হোমিওপ্যাথির উপরে, যেটা নিয়ে একটু কথা বলবো, এবং সেভাবে আমরা আমাদের আলোচনা ইনশাআল্লাহ যথাসময় শেষ করার চেষ্টা করব। তো আসলে এই মহাজাগতিক কথাটা যে আমরা বলি, কসমিক ওয়ার্ল্ড, এই কথাটা নিয়ে গত ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম বটে, কিন্তু আমি মনে করছি যে এটা আরেকটুখানি এলাবোরেট আমরা করতে পারি আজকের ক্লাসে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে ঢোকার আগে। তো সেজন্য আমাদের কয়েকটা জিনিসে একটু হাইলাইট করতে চাই। প্রথমত, আমরা সবাই এই আয়াতটা জানি, এটা হচ্ছে হুজুর সূরা আর রহমানের 33 আয়াত। আপনারা অনেকেই এই আয়াতটার সঙ্গে পরিচিত। তারপরেও একটুখানি স্মরণ করা আর কি, যে হে জিন ও মানুষ জাতি, তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো, কিন্তু আল্লাহর প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। এটা একটা চ্যালেঞ্জ ফ্রম অলমাইটি, যে উইদাউট স্যাংশন অর পারমিশন অর পাসপোর্ট ফ্রম ভিসা ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কেউ এই সীমা অতিক্রম করতে পারবো না। এটা হচ্ছে আমাদের কোরআন সূরা আর রহমানের একটা আয়াত। আমরা আরো একটু গভীরে যাব, আরো একটু কথা বলবো সূরা আল ইসরা, এটার 85 আয়াত। এখানে যে কথাটা আছে, অ্যান্ড দে আস্ক ইউ ও মুহাম্মদ about the soul, আমরা সোল নিয়ে কথা বলি, আমরা স্পিরিট নিয়ে কথা বলি, সেই বিষয়টা say the soul is of the affair of my Lord and mankind have not been given of knowledge except a little। মানে সোল সম্পর্কে বা স্পিরিট সম্পর্কে আমরা খুব অল্প একটুখানি আমাদের অনুমতি দেওয়া হচ্ছে জানার, এর চাইতে বেশি আসলে আমরা কিছু জানি না। এটাকে যদি স্পিরিট বলি, এটা পরের আর একটা অনুবাদ আছে, এখানে স্পিরিট কথাটা আছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে আরেকটু ডিটেলসে আমরা যাব হয়তো পরে। তো এখন আপাতত আমরা একটু বাইবেলে কি বলা আছে সেদিকে একটু আমরা দেখি। এই বিষয়টাতে আমাদের বাইবেলে যে এক্লেসিয়াস্টিস হচ্ছে যে 8-এর 16-17-তে এ বিষয়ে আসলে উল্লেখ আছে। তো এ বিষয়ে উল্লেখ আছে, এবং সেই উল্লেখটা আমরা একটু বড় করে দেখব। সেটা হচ্ছে যে সলোমন, যে কিং সলোমন, উনি যেভাবে বলেছেন 8:16-17, সেটা হচ্ছে হু ইজ লাইক দ্য ভয়েস who knows the explanation of things,
A person's wisdom brightens their face and changes its hard appearance. কিন্তু 16-17-তে যে কথাটা দুইটা বলা আছে এটা আমাদের জন্য পার্টিনেন্ট, এটা হচ্ছে বা প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে when I applied my mind to know wisdom and to observe the labor that is done on earth, people getting no sleep day or night, then I saw all that God has done. No one can comprehend what goes on under the sun. Despite all their efforts to reach out, no one can discover its meaning. Even if the wise claim they know, they cannot really comprehend it. Bible বলছে যে even if the wise claim, যারা জ্ঞানী তারা দাবি করলে যদিও যে তারা জানে, but they cannot really comprehend it. মানে কসমিক ওয়ার্ল্ডের বিষয়াদি এটা আসলে তারা জানে না। তো আমরা দেখলাম হচ্ছে আমাদের কোরআন এবং বাইবেলের আলোচনা, সবচেয়ে চমৎকার আলোচনা আছে হচ্ছে বেদে। ঋগ্বেদে এটা হচ্ছে যে হাইম নাম্বার 129, আমরা এখানে 7টার মতন শ্লোক আছে, এর মধ্যে আমরা 5 নম্বর শ্লোকটা আমাদের জন্য রিলেভেন্ট। এটা আমরা ইন্টারপ্রিটেশনটা শুধু পড়বো, আমরা অত বেশি ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই। সেটা হচ্ছে দিস ভার্স reflects the complex and enigmatic nature of the universe's origin, describing an intricate and potentially incomprehensible, I repeat, incomprehensible, মানে দুর্বোধ্য process of creation. It suggests that the formation of the universe involved a dynamic interplay of fundamental forces and elements. এই ফোর্সেস কথাটা আমরা মনে রাখবো, ডাইনামিক কথাটা আমরা মনে রাখবো, with a distinction between different realms or dimensions. It emphasizes the role of a higher organizing principle. এটাও মনে রাখবো, এটা কিন্তু আমাদের সঙ্গে রিলেভেন্ট। হায়ার অর্গানাইজিং প্রিন্সিপাল, ভাইটাল প্রিন্সিপাল যখন আমরা বলি, আমাদের এই বিষয়গুলোকে একটুখানি রিলেট করতে চেষ্টা করতে হবে। হায়ার অর্গানাইজিং প্রিন্সিপাল or entropy in the emergence of life and the cosmos. It's almost as if there was higher entropic state and a lower entropic state somehow being present at the same time. The chord resembles some sort of bridge between two dimensions or between two different types of states. তো এই বেদের যে কথাটা, এইটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ডিসিপ্লিনের সঙ্গে যায় খুব ভালোভাবে। আমরা আসবো সেই আলোচনা। আমরা সরাসরি চলে আসি জর্জ ভিতোর কাছে। আমরা কিছুটা বুঝলাম, সেটা হচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই, আমরা যে ধর্মেই বিশ্বাস করি না কেন, কোনো অবস্থাতে আমরা আমাদের শুধুমাত্র জ্ঞাত বিশ্ব ব্রহ্মাণ্ড, জ্ঞাত পৃথিবী, জ্ঞাত পদার্থ মণ্ডলী, এর উপরে আমরা আমাদের জ্ঞানকে, আমাদের সমস্ত অনুভূতিকে, সমস্ত সমস্যা এবং সমাধানের যে অন্বেষা, সেই অন্বেষাকে আমরা স্থাপিত করতে পারি না। আমাদের আননোন ওয়ার্ল্ড, যে দুনিয়া আমরা জানি না, যে দুনিয়া আমরা ব্যাখ্যা করতে পারি না, যে দুনিয়া আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এটা পুরোটা তোমরা জানতে কখনো পারবে না, সেই জায়গাতে আমরা খোদার উপরে খোদগারি করতে যাওয়াটা আমাদের ঠিক হবে না। আমরা আর পরম বস্তুবাদী হয়েও আমাদের পক্ষে জীবন যাপন করা সম্ভব না। আমি আমার গত ক্লাসে বলেছিলাম যে জীবনে অদেখা অনেক কিছুকেই আমাদের জীবনের অনুষঙ্গ হিসাবে নিতে হয়, পেতে হয়, বিশ্বাস করতে হয়, অনুভব করতে হয়। তো সে বিষয়গুলো রয়েছে। কাজে আমরা যে ধর্মেই থাকি না কেন, আমরা আমাদের এই কসমিক ওয়ার্ল্ড, যেটা হচ্ছে যে মহা জাগতিক যেই বাস্তবতা, সেই বাস্তবতাকে আমরা মেনে, সেই বাস্তবতাকে অনুসরণ করে, সেই বাস্তবতার বিরোধিতা না করে, সেই বাস্তবতাকে শত্রু মনে না করে আমরা আমাদের হোমিওপ্যাথির যাত্রা করি। তো সেই জিনিসটাকে আমরা খুব ব্রড বেসড আলোচনায় না গিয়ে আমরা জর্জ ভিতলকাস আমাদের সবারই গুরু সমতুল্য, তার পথ ধরেই আমরা আগাবো। পরে আমরা একটু ওনাকে ছেড়ে আবার একটু আমরা দূরে যাব।
আমরা কিছুটা অন গ্রাউন্ড মানে গ্রাউন্ডেড অ্যানালাইসিস করব, যে আসলে বাস্তবে মাটিতে কিভাবে এই আমাদের এই বিশ্বাসগুলো, যেগুলোকে আমাদের একটুখানি আকাশের মনে হয়, একটুখানি দূরের মনে হয়, যেগুলোকে আমাদের একটুখানি দুর্বুদ্ধ মনে হয়, সেই বিষয়গুলোকে কেমন করে আমরা আমাদের আপন করে নিতে পারি। কারণ হোমিওপ্যাথি কসমিক ওয়ার্ল্ডের সবচাইতে আপন বিজ্ঞান, সবচাইতে কাছের কথা, সবচাইতে আপন কথা। তো সেক্ষেত্রে জর্জ ভিতলকাস আমাদেরকে পথ দেখান। উনি একটা ডিসপেয়ার, একটা হতাশাব্যঞ্জক চিত্র এঁকেছেন এখানে। এই হতাশার চিত্রটা নিয়ে আমরা একটুখানি কথা বলবো 1 মিনিট। সেটা হচ্ছে যে হতাশার চিত্রটার মধ্যে কি আছে। এটার মধ্যে আছে যে জর্জ ভিতলকাস উনি বলেন যে স্টেট অফ অ্যাফেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাট দ্য মোমেন্ট গোয়িং টুয়ার্ডস দ্য রং ডিরেকশন। আই রিপিট, রং ডিরেকশন। ওনার মতে এই মহাবিশ্ব, আমরা সবাই কিছুটা ভুল পথে এগিয়ে যাচ্ছি। দ্য প্ল্যানেট ইজ হেডিং ফর আ মেজর ক্যাটাস্ট্রফি, একটা মহা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। উইথ কিসের জন্য? ওয়ার্স অল ওভার দ্য প্ল্যানেট, সারা দুনিয়ায় যুদ্ধ, অ্যান্ড স্পেশালি উইথ ডিপ্লিটেড ইউরেনিয়াম অ্যামিউনিশনস দ্যাট ক্রিয়েট জেনোসাইডস। যেটা ইউরেনিয়াম অ্যামিউনিশনস, যেটাকে আমরা ওভারহেড, যেটা আমরা ওয়েপন ব্যবহার করি, পারমাণবিক বা অন্যান্য বায়োলজিক্যাল ওয়েপন, কেমিক্যাল ওয়েপন, এগুলোর কথা বলা হচ্ছে দ্যাট ক্রিয়েট জেনোসাইড, যেটা সৈনিককে হত্যা করে না, এটা গণ মানুষকে হত্যা করে, এরকম অস্ত্র ব্যবহৃত হচ্ছে। উইথ গ্লোবাল হ্যাট্রেড বিটুইন নেশনস, একটা জাতি আর একটা জাতিকে ঘৃণা করে। উইথ গ্লোবাল ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন, পরিবেশগত বিপর্যয় হচ্ছে। উইথ গ্লোবাল ডিজিজেস, যেটা আমাদের বিবেচ্য বিষয়, এখান থেকে আমরা ডিজিজেস নিয়ে চলে যাব। আমরা এত বড় ফ্রেমে থাকবো না, আমরা ফোকাসড ফ্রেমে যাব। আমাদের ফোকাস হচ্ছে উইথ গ্লোবাল ডিজিজেস, উইথ গ্লোবাল ক্রিমিনালিটি, অপরাধ বাড়ছে, অ্যান্ড উইথ গ্লোবাল ইমোরালিটি, এবং নৈতিক অবক্ষয় এটাও বাড়ছে। তো সেই বিষয়ের মধ্যে আমরা ডিজিজ চ্যাপ্টারে আমরা থাকার চেষ্টা করব, বাট অন্যান্য প্রসঙ্গ অনুষঙ্গ আসবে। আমরা জর্জ ভিতলকাসকে আমরা ওনার এই যে আর্টিকেলটা আছে সেটাকে এক অংশ আমি ছেড়ে যাব আমরা, তার কারণ আমরা ডিজিজের দিকে থাকবো। অন্যান্য প্রসঙ্গে যদি আমরা আলোচনা করতে চাই, সভ্যতা নিয়ে, আমাদের সভ্যতার সংকট নিয়ে, আমাদের এই মহাজীবনের সংকট নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে পরে আমরা অন্য একদিন, অন্য কোনো সময় আমরা অবশ্যই কথা বলতে পারবো। The question is, can something be done to change the direction of such a destructive course? এই যে মহাবিশ্ব, মহাজগৎ একটা ধ্বংসাত্মক পথে, ধ্বংসাত্মক দিকে অগ্রসর হচ্ছে, আমাদের কি পরিত্রাণের কোনো পথ আছে? The analysis that follows reaches the conclusion that there is a level of planetary consciousness as well as a dark side of our conscience we can call planetary subconsciousness. Those who understand the way these levels are formed and functioning can manipulate them and rule the world, leading it to destruction. একে যারা বুদ্ধিমান, জ্ঞানী ইত্যাদি ইত্যাদি মনে করেন, তারা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারেন। The only way that humanity can be spared from total annihilation, বিলুপ্তি থেকে যদি মানব জাতিকে রক্ষা করতে হয়, is to entire collectively, তাহলে আমাদের সবাই মিলে কি করতে হবে? is to a higher state of consciousness, আমাদের এই বর্তমান যে লেভেল অফ কনসিয়াসনেস আছে, এখান থেকে একটা উন্নত চেতনার দিকে অগ্রসর হতে হবে, দ্যাট ট্রান্সেন্ডস, যেটা অতিক্রম করে যায়, যেটা ছেড়ে যায়, যেটা ছেয়ে যায় দ্য প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থাকে, থ্রু কারেক্ট ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সঠিক তথ্য এবং বোধ, আন্ডারস্ট্যান্ডিং, বোধ, সঠিক তথ্য এবং বোধের আলোকে আলোকিত হয়ে একটা নতুন জাগরণ যদি সৃষ্টি করা যায়, তাহলেই দ্যাট ক্যান বি এ ওয়ে আউট। এটা ভিতলকাস স্যার বলছেন। এখন আমরা আসি আসলে গন্ডগোলটা কে করছে, হু ইজ ডিস্ট্রয়িং, কি হচ্ছে আসলে? ব্রেকিং দ্য কসমিক লস, মহাজাগতিক যে আইন, মহাজাগতিক যে বিধান, আমরা যেটাকে অনেক সময় ন্যাচারাল ল বলি, আমাদের যে ছোট ছোট বইগুলো আমরা পড়েছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এগুলোর মধ্যে ন্যাচারাল ল এইভাবে কথাগুলো বলা হয়েছে। ভিতলকাস সাধারণত কসমিক ল কথাটা ব্যবহার করেন। আমি এটাকে একটু পরিচিত করতে চাই। আমরা একটা নতুন ন্যারেটিভে যেতে চাই, সেই ন্যারেটিভটার একটা অনুষঙ্গ হচ্ছে কসমিক লস, কসমিক ওয়ার্ল্ড, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তো সেদিক থেকে আমরা এখন আলোচনা করব যে ব্রেকিং অফ দ্য কসমিক লস। এই কসমিক লসটা, মহাজাগতিক আইন, মহাজাগতিক, এটাকে ভেঙেছে কে, নষ্টটা করলো কে, এটার গোড়ায় গলতটা কে সৃষ্টি করলো? দ্য হিউম্যান বিং,
is only a small link in an infinite chain of forms and energies from the microcosm to macrocosm. এটা কি দেখা যাচ্ছে কিনা স্লাইডটা? আমি একটু সন্দেহের মধ্যে আছি। আমি আবার একটু শো করছি, আমি যেখান থেকে পড়ছি এই স্লাইডটা মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, চেঞ্জ মনে হয় হচ্ছে না, তাই না? আমি যখন চেঞ্জ করি তখন মনে হয় চেঞ্জ হয় না, এটা একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, তো all these forms and entities impose their laws in one way or another upon the humans who become the playground for all these infinite complexities. এই যে জটিলতা, এই জটিলতার একটা প্লেগ্রাউন্ড, একটা খেলার মাঠ হচ্ছে আমরা মানব জমিন, আমরা মানুষ, আমাদের মানুষের শরীর মন, এখানেই এই খেলাটা চলে। Suddenly we are not aware of all the laws under which we are living. কি আইনের মধ্যে, কি বিধানের মধ্যে আমরা বেঁচে আছি আমরা কিন্তু সেটা ভালো করে জানি না। There are laws of the virus. ভাইরাসের আইন আছে, মাইক্রোবসের আইন আছে। The delicate balance on which our own life depends, a delicate balance আছে যেটার উপর আমাদের জীবন বয়ে চলে, as well as the laws of the outer space, এবং আমাদের এই দুনিয়ার স্পেস যেটুকুকে আমরা দেখি এর বাইরেও স্পেস আছে, সেখানকার আইন আছে। That are not known yet to the human mind, but one thing is certain, সেটা আমরা এখনো জানি না, কিন্তু একটা জিনিস খুবই নিশ্চিত, সেটা হচ্ছে ইগনোরিং অর রেজিস্টিং অর ডিসরিগার্ডিং। এই তিনটা কথা। ইগনোরিং মানে হচ্ছে যে উপেক্ষা করা, রেসিস্টিং প্রতিবন্ধক করা, এবং ডিসরিগার্ডিং এবং অসম্মান করা বা এটাকে বিবেচনায় না নেওয়া। কি? দিস লস, এই যে কসমিক লস, কনসিয়াসলি অর আনকনসিয়াসলি আমরা যদি চেতন ভাবে অচেতন ভাবে এগুলাকে উপেক্ষা করে দেই, ইজ নট এ ওয়াইজ থিং টু ডু and will definitely have inescapable side effects. আমরা সেখান থেকে পালাবার পথ পাবো না, এমন সাইড এফেক্টের মধ্যে আমরা যাব যদি আমরা কসমিক লসকে আমরা উপেক্ষা করি, আমরা অবজ্ঞা করি, আমরা প্রতিবন্ধকতা করি, তাহলে পরে আমাদের বিপদ, মহাবিপদ আসন্ন। কিন্তু তারপরেও কথা হচ্ছে, humans have long decided, মানুষ সেই সুদীর্ঘ কাল থেকে যেন সিদ্ধান্ত নিয়েছে যে we can break these laws, যেন আমরা এই আইন ভাঙতে পারি। সেই অহংকার, সেই অহমিকা মানুষের মধ্যে আছে। That we can disregard them and still not get caught and not pay the price. আমরা কোনো মূল্য না দিয়েই এবং ধরা না খেয়ে আমরা এই আইন কানুনকে, এই প্রকৃতির আইন, এই মহাজাগতিক আইন, এটাকে আমরা ভেঙে ফেলতে পারি। এটা যেন আমাদের ধারণা হয়ে আছে। But as a result of these actions, we have created human calamities and especially the diseases of our times. যত অসুখ বিসুখ আমাদের আসতেছে, যত দুর্যোগ আমাদের আসতেছে, সেই দুর্যোগগুলোকে আমরা ক্রয় করতেছি এগুলাকে ভেঙে, কসমিক লসকে আঘাত করে। এখন এসে ভিতল কাজ ডিজিজ সম্পর্কে একটু অন্যরকম কথা বলছেন, একই কথা, এটা আমরা সবাই জানি, বাট আমরা তারপরে আমরা স্মরণ করি। Disease is the net result of the disturbance of the harmonious flow of cosmic energies. এই কথাটা একটু মনে রাখতে হবে, harmonious flow of cosmic energies. কসমিক এনার্জি হচ্ছে তেজধারা, আমরা যেটাকে শক্তি বলি, এতদিন শক্তি বলেছি, আমরা নানান রকমের শব্দে আমরা চেনার চেষ্টা করেছি। তো এই এনার্জি কথাটার সঠিক এবং প্রকৃত বাংলা যদি আমরা করতে চাই তাহলে এটা হবে তেজ। এটা অনেক দিন থেকেই আমি এটা নিয়ে কাজ করছি। তা আমরা বলবো তেজধারা, সাবলীল মহাজাগতিক তেজধারা। এর গোলমাল যদি হয়, এর ফলেই রোগের উৎপত্তি হবে। এটা হচ্ছে ভিতল কাছের কথা। ডিজিজ ইজ দ্য নেট রেজাল্ট অফ দ্য ডিস্টারবেন্স অফ দ্য হারমোনিয়াস, এটা হচ্ছে যে সাবলীল, সুসামঞ্জস্যপূর্ণ ফ্লো অফ কসমিক এনার্জিস। এই কথাটাকে আমাদের বারবার স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। সাবলীল মহাজাগতিক তেজধারার গোলমালের ফলেই হচ্ছে আমাদের রোগ। দ্য ডিস্টারবেন্স অরিজিনেটস ফ্রম সার্টেন সিরিয়াস transgressions of these laws activated by thoughts, feelings, or actions adopted by humans out of their free will. মানুষ যে স্বাধীন, আমরা যে অনেক কিছু করতে পারি, আমরা যে দিলকে তাও করতে পারি, তালকে তিল করতে পারি, সেই কারণে আমাদের চিন্তা, আমাদের অনুভূতি এবং আমাদের কাজ, এই তিনটা দিয়ে আমরা এই মহাজাগতিক তেজধারায়
আমরা গোলমালের সৃষ্টি করি এবং আমরা যত রোগ আছে সেই রোগকে আমরা স্বাগত জানাই, আহ্বান জানাই আমাদের শরীরে এবং প্রকৃতির অন্যান্য জীবজন্তুর শরীরে। Humans are the only living entities that are potentially able to destroy other humans. মানুষই বোধহয় একমাত্র যারা আর মানুষকে ধ্বংস করে এবং সবচেয়ে বেশি বিনিয়োগ করে আর মানুষকে ধ্বংস করার জন্য, যুদ্ধে, বিগ্রহে, নানান রকমের অত্যাচারে, নির্যাতনে। Their own race, an act that we cannot find in any other living creatures. অন্য কোন জীবের মধ্যে সাধারণত দেখা যায় না। Humans, apart from destroying each other, can also destroy the environment. পরিবেশকেও নষ্ট করে। It is therefore easily understood that only humans and the environment connected with them are primarily in danger and actually affected by disease. এটা আমাদের ব্যাখ্যা করার মনে হয় দরকার নেই। Chickens that are mass produced and live in farms, মানে এই যে খামারে যেই মুরগিগুলো থাকে সেই মুরগিগুলো frequently fall ill, তাদের অনেক বেশি অসুখ হয়, and constantly need antibiotics, এবং তাদের ধারাবাহিকভাবে এবং প্রতিনিয়ত তাদের অ্যান্টিবায়োটিক লাগে। বাট নট দ্য চিকেন হু আর লিভিং ফ্রিলি ইন নেচার। কিন্তু প্রকৃতিতে দেশি মুরগি যেটাকে আমরা বলি সেটা কিন্তু এরকম বিপদ হয় না। এই স্লাইডে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু আমি আবার শো করি। তো এটা সেই মুরগিটা কিন্তু সেরকম আক্রান্ত হয় না। দ্য এন্ড রেজাল্ট, তাহলে এর ফলাফল কি দাঁড়াচ্ছে, ইজ দ্যাট wildlife in general has much less disease than the environment that is controlled by humans. মানুষ যে পরিবেশ নিয়ন্ত্রণ করে সেই পরিবেশের চাইতে প্রকৃতি যে পরিবেশ নিয়ন্ত্রণ করে সেই পরিবেশে অসুখ বিসুখ কম হয়। So the obvious conclusion should be that humans have created disease situations. এই যে রোগের পরিবেশ এটা মানুষই তৈরি করে, much more than anyone or anything else in this cosmos. এই মহাজগতে অন্য কোনো কিছু বা অন্য কোনো জীব এর চাইতে মানুষই সবচাইতে রোগ পরিবেশ, অসুখের পরিবেশ সবচাইতে বেশি মানুষের দ্বারা তৈরি হয়। এখন আমরা চলে আসতেছি যে ভিথলকাস এই বিষয়টাকে একটা বিপদজনক একটা কথাটা আমরা সবাই জানি, তারপরেও এটাকেই স্মরণ করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য কসমস, কসমিক ওয়ার্ল্ড। সেটা হচ্ছে যে হিউম্যান হ্যাভ বিয়ন্ড এনি শ্যাডো অফ ডাউট, কোনো সন্দেহ ছাড়া মানুষের জন্য এটা অ্যাট্রিবিউট করা যায়, যেটা হচ্ছে যে ডিস্টার্ব বাই দেয়ার মিসডিডস দিস হাইপার কসমিক অর্ডার। এটা হচ্ছে যে এই যে সুউচ্চ কসমিক অর্ডার, যেটা হচ্ছে যে কসমিক অর্ডার, যেটা হচ্ছে যে মহাজাগতিক শৃঙ্খলা, দিস ডিভাইন হারমোনি, যে স্বর্গীয় যেটার সুসামঞ্জস্য, স্বর্গীয় সামঞ্জস্যতা যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেইটাকে মানুষই সন্দেহাতীত ভাবে ডিস্টার্ব করে। দ্য ট্রু হিলার ইজ নাও কল্ড আপন। তাইলে আমরা এখন ট্রু হিলারকে ডাকি, যে এটাকে উপশম করবে, যে এটাকে নিরাময় করবে, তাকে আমরা ডাকি টু রেস্টোর দিস ডিভাইন হারমোনি। সেই ডিভাইন হারমোনি, সেই স্বর্গীয় সৌন্দর্য, সেই স্বর্গীয় সাবলীলতা, সেটাকে ফিরিয়ে আনার জন্য মানুষের শরীরে আমরা এখন তাহলে সেই নিরাময়ককে ডাকি টু অ্যানহিলেট দ্যাস এভিল ডিজিজ, এই এভিল ডিজিজকে, এই দুরারোগ্য ব্যাধিকে দূর করার জন্য, দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান্ড ব্রট আপন আওয়ারসেলফ, যেটা আমরা নিজেদের উপরে আমরা ডেকে এনেছি সেই বিপদ দূর করার জন্য। তাহলে আমরা সেই নিরাময়ককে ডাকি, যে সত্যিকারের চিকিৎসক, যার সংজ্ঞা আমরা জানি অর্গানন অফ মেডিসিনে, তো তাকে আমরা ডাকি। কিন্তু ডেকে কি পাই, কাকে আমরা পাই? দ্য কোশ্চেন অ্যারাইজেস whether such a healer should be in harmony with the cosmos in order to perform such a high task, or if anyone could do the job. তাহলে এই হারমোনিটাকে মেনটেন করে এই মহাজাগতিক কে এই কাজটা করতে পারবে, তাকে আমরা ডাকি। আর কেউ কি আসলে এটা করতে পারবে কিনা সেটা নিয়েও চিন্তা করি বা সেটার জন্য ডাকি। ইজ ইট পসিবল টু ইমাজিন, আমরা কি এটা ভাবতে পারি যে দিস ডিভাইন অর্ডার কুড বি রেস্টোরড থ্রু দ্য মিডিয়াম অফ অ্যান ইভিল ম্যান? একজন দুষ্ট মানুষ, এভিল মানে আসলে অন্য একটা শব্দ আছে, আমি সেটা ব্যবহার করতে চাই না, সেটা আপনারা সবাই জানেন। আমি সেই শব্দটা ব্যবহার করছি না, যেহেতু এটা আমাদের চিকিৎসকদের উপরে প্রয়োগ করছি আমরা, সেই জন্য এভিল শব্দটাকে আমি দুষ্ট করতেছি। তো মিডিয়াম অফ অ্যান এভিল ম্যান,
though he may pretend to practice medicine, যে সে চিকিৎসা দেয় সেই কারণে, তার দ্বারা কি সম্ভব? Or though one who cares little about others and cares only about himself, যে শুধু নিজের কথা চিন্তা করে, নিজের আয় রোজগারের কথা চিন্তা করে, নিজের ধান্দার কথা চিন্তা করে, তাকে দিয়ে কি এই কাজ আসলে সম্ভব হবে? আমরা কি এরকম ভাবতে পারি? ইজ ইট পসিবল টু ইমাজিন? আমরা কি কল্পনা করতে পারি যে এটা দ্বারা এটা সম্ভব হবে? পারি কি আমরা? ভিতর কাজ প্রশ্ন করছেন যে আমরা পারি কিনা। It will be easy for one to see that conventional medicine, মানে অ্যালোপ্যাথিক চিকিৎসা, though appearing to do good, মনে হচ্ছে যে খুব ভালো করছে, আর ইউজিং ভায়োলেন্ট মিনস, তারা ধ্বংসাত্মক উপায় ব্যবহার করছে, কেমিক্যাল ড্রাগস, হরমোনস, সার্জারি, এগুলোর মাধ্যমে তারা ধ্বংসাত্মক, তারা হিংস্র পদ্ধতি ব্যবহার করছে। It is as if the aggression, যেন এটা একটা aggression, এটা একটা আক্রমণ of the whole world is having, aggression of the whole world is having a representation in conventional medicine as well. এই কনভেনশনাল মেডিসিনের ভিতর থেকে সমস্ত পৃথিবী যেন একটা আক্রমণের সামনে করছে। Conventional medicine, by treating people with chemical drugs, are destroying the ecology. এই কনভেনশনাল মেডিসিন যারা কেমিক্যাল ড্রাগ ব্যবহার করছে তারা কি করছে? Destroying the ecology of the microcosm within the human body, creating side effects and chronic conditions, and therefore transforming the problem onto another deeper level, which can be more serious and disturbing. এটা আপনারা সবাই আসলে এই কথাটা আমরা আলোচনা করি, আমরা সবাই এটা বুঝতে পারি যে রোগকে একটা অ্যানাদার লেভেলে নিয়ে যায়, হায়ার লেভেলে নিয়ে যায়, অথবা সাইড এফেক্ট, অথবা ট্রান্সফার করে এই প্রবলেমটা টু অ্যানাদার ডিপার লেভেল, এবং এটা সাইড এফেক্ট তৈরি করে, ক্রনিক একটা কন্ডিশন তৈরি করে, এবং মাইক্রোঅর্গানিজম উইদিন দ্য হিউম্যান বডি এটাকে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করে। তো এই ধরনের কাজ আমাদের এটাতে হয়। দিস ইজ ওয়াই উই ক্যানট কনসিডার দেম অ্যাজ এ রিয়েল হিলার্স। তাহলে তাদেরকে আমরা প্রকৃত উপশমকারী, প্রকৃত হিলার, প্রকৃত আরোগ্যকারী আমরা তো বলতে পারি না, বাট রাদার অ্যাজ ক্রাফটসম্যান কি বলতে পারি? যে তারা হচ্ছে কারিগর। কিসের কারিগর? হু মেয়ারলি প্যাচ আপ আ ক্র্যাকিং ওয়াল, যে একটা ভগ্ন দেয়াল, একটা ফাটলওয়ালা দেয়াল তৈরি করতেছে, টোটালি ইগনোরিং দ্য ফ্যাক্ট দ্যাট when the earthquake will arrive, যখন ভূমিকম্পটা আসবে, the whole building will collapse, unable to withstand the stress of the tremors, তখন সেই কম্পনের তারা নিতে পারবে না এবং সেই দালান ধ্বংস হয়ে যাবে। সেই দালানের কারিগর হচ্ছে তারা, যারা এই মানব জমিনকে যারা একটা ক্র্যাকড ওয়াল তৈরি করছে, যারা একটা ধ্বংসাত্মক একটা দিকে নিয়ে যাচ্ছে। এখন তাইলে কি হবে? সো অ্যানাদার টাইপ অফ হিলার্স শুড ইমার্জ। তাইলে অন্যরকম যারা হিলার তাদেরকে এগিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি অ্যাট দ্য মোমেন্ট অলমোস্ট অল দ্য ট্রু হিলার্স হ্যাজ টেকেন প্লেস। Actually, at the moment, all true healing has taken place outside conventional medicine. এই conventional medicine বাইরে যেটুকু আছে সেটুকুই বোধ হয় সুন্দর, সেটুকুই বোধ হয় ট্রু হিলিং, ট্রু হোমিওপ্যাথি, আকুপাংচার, তারপর হচ্ছে অস্টিওপ্যাথি, এটসেট্রা, or even by simple people with simple herbal prescriptions, or even by faith healing. বিশ্বাসের হিলিং, যেটা ফেইথ হিলিং, এটাও মনে হয় যে ওটার চাইতে ভালো। এরকম কথা বলতে বাধ্য হচ্ছেন জর্জ ভিতলগাস। দিস ইজ দ্য আদার সাইড অ্যান্ড দ্য পসিবিলিটিস ফর পিসফুল ডেভেলপমেন্ট। শান্তিপূর্ণ উত্তরণের জন্য হয়তো এটাই একটা পথ, হয়তো এটাই একটা উপায়। আমরা তাইলে চলে আসি যে কসমিক ওয়ার্ল্ডে হোমিওপ্যাথি কি রূপে দাঁড়াচ্ছে। With homeopathy, we have entered another dimension of healing. Homeopathy is a quantum jump. এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী যখন পিএইচডি থিসিসটা দেখবো তখন এই কোয়ান্টাম কথাটা আমরা বারবার ব্যবহার করব। In healing methodologies, a dimension that is altogether of a different and, I dare to say, higher order than the chemical one used by conventional medicine. We have transcended, I repeat, we have transcended the material chemical medicine with the dire consequences and side effects, and
entered a higher state. I repeat, a higher state. Homeopathy is a higher state. Homeopathy has transcended the traditional system. It is a higher state, that of energies. তেজ, এই যে শক্তি, এটার কথা আমরা বলছি। এটা হচ্ছে একটা হায়ার স্টেট অফ হিলিং, হায়ার স্টেট অফ মেডিসিন উইদাউট সাইড এফেক্ট। We have managed to harness and manipulate these energies in order to combat diseases. আমি এটাকে আসলে বাংলা করেছি, এই জন্য আমি ভুলে গেছিলাম। তো আমরা বাংলাতে এটাকে সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে হোমিওপ্যাথির মাধ্যমে আমরা আরোগ্যের ভিন্ন মাত্রায় প্রবেশ করছি। এটা একটা নতুন যাত্রা, নতুন অভিযাত্রা। হোমিওপ্যাথি হলো নিরাময় পদ্ধতি যে একটি প্রত্যাশিত অগ্রগতি, কোয়ান্টাম জাম্প। কোয়ান্টাম কথাটার আরেকটি সুন্দর অর্থ আছে, একটা হচ্ছে যে এটা সংখ্যা বিষয়ক, আর একটা অর্থ হচ্ছে এক্সপেক্টেড, প্রত্যাশিত। জাম্প আমি এটা উল্লম্ফন না করে অগ্রগতি বলেছি। আমার মনে হয় এই কথাটা বাংলাতে এমন করে করলে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি লিখতাম যে এটা একটা কাঙ্ক্ষিত উল্লম্ফন, তাহলে জিনিসটা হয়তো বুঝতে একটু কষ্ট কেমন হয়। তো আমরা অনুবাদে একটু আমরা নতুন যে আমরা চাই যে একটা ন্যারেটিভের দিকে আগাতে, আমরা ন্যারেটিভ গুলো আস্তে আস্তে কিন্তু আমরা এইভাবে করে করে যাব। তারপরে এক সময় শেষে গিয়ে আমরা হোমিওপ্যাথির একটা ন্যারেটিভ, এক সময় হয়তো 10টা বা 15টা ক্লাসের পরে আমরা একটা ন্যারেটিভ দিতে পারবো। তো নিরাময় পদ্ধতির একটি প্রত্যাশিত অগ্রগতি, একটি বিস্তার যা সম্পূর্ণ আলাদা, এবং আমি বলতে সাহস করি, ডেয়ার টু সে, প্রচলিত ওষুধের দ্বারা ব্যবহৃত রাসায়নিকের চেয়ে উঁচু মার্গের, এই যে হায়ার স্টেট বলেছিলাম আমরা, এটাকে আমরা বলতে পারি উঁচু মার্গের একটি ব্যবস্থা। আমরা ভয়ানক পরিণতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ রাসায়নিক উপাদানের ওষুধকে পরাভূত করেছি, ট্রান্সেন্ডেড, অতিক্রম করেছি। এটাকে আমরা সুন্দর করে বলতে পারি যে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সহ রাসায়নিক উপাদানের ওষুধকে পরাভূত করেছি এবং একটি উচ্চতর স্তরে প্রবেশ করেছি, যাকে শক্তি বা তেজ বলতে পারি। আমরা রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এই শক্তি বা তেজগুলিকে বশে আনতে এবং কাজে লাগাতে পেরেছি। এটা হচ্ছে জজ ভিতুলকাসের কথা। এরপরে উনি যে আলোচনাটা করেছেন, সেই আলোচনাটায় আমরা যেতে পারছি না, তার কারণ সেটা হচ্ছে বৈশ্বিক রাজনৈতিক যে অবক্ষয়, সেটার ব্যাপারে উনি একটা বিশাল আলোচনা করেছেন। আমরা, যদি আপনারা আগ্রহী হন, ওই বিষয়টা আমার অনেক ব্যক্তিগত আগ্রহ আছে, আমি এটা পড়ি। আপনার যদি আগ্রহ থাকে, আমরা ওই বিষয়টা নিয়ে, যে বৈশ্বিক যে এখন আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা, সেটা নিয়ে আমরা তখন কথা বলবো। তো এখন এই যে কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এর একটা গ্রাউন্ডেড একটা ভিত্তি দরকার। 2022 সালে উই স্যালিউট দিস লেডি, ডক্টর এলকে হেলেন ব্রাউন। উনি ওনার পিএইচডি থিসিস করেছেন 2022 সালে, 2 বছর আগে, এবং ওনার এটা পাবলিশড হয়েছে। ওনার ডক্টর ফিলোসফি ইন হোমিওপ্যাথি, ওনার ওই সন্দর্ভ বা থিসিস হচ্ছে হোমিওপ্যাথি, এ ডিলেমা ফর কন্টেম্পোরারি মেডিসিন, কোয়ান্টাম থেরাপি মিসআন্ডারস্টুড। কোয়ান্টাম থেরাপি মিসআন্ডারস্টুড, খুব চমৎকার নামে উনি ওনার থিসিসটা করেছেন। আমি কি এটাকে দেখাতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ওনার যে পাবলিকেশনটা হয়েছে অত্যন্ত সুন্দর একটা প্রচ্ছদে, এবং এটা দেখার মতন। তো ওনাকে যদি আপনারা দেখতে চান, তাহলে ওনাকে এখানে দেখতে পারেন। এখানে উনি ওনার যে থিসিসের যে ডিক্লারেশন যেটা করেছেন, এখানে উনি হোমিওপ্যাথির কথা বলেছেন, উনি কেন থিসিসটা করেছেন সেটা বলেছেন। তো এত ডিটেলসে আমরা যাই না, আমরা চলে আসি যে ওনার আসলে এই থিসিসটার মূল লক্ষ্যটা কি ছিল, সেখানে চলে আসে। This dissertation aims to explain that a homeopathic remedy carrying specific information about the electromagnetic, এই কথাটা আমরা মনে রাখবো, এই কথাটা আমরা সারা জীবন মনে রাখবো, আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসা আছি, about the electromagnetic field of the original substance can affect biochemical process in the cellular aspect of a patient. কিছু কিছু শব্দ একটুখানি কষ্ট হতে পারে বুঝতে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো এলাবোরেট আলোচনা করলে, এই যে কতগুলো সায়েন্টিফিক ওয়ার্ড আছে পরবর্তী স্লাইডে, এবং এই স্লাইডে তেমন একটা নাই, কিন্তু আমরা কিন্তু তারপরে আমাদের কারোই বুঝতে অসুবিধা হবে না, আমরা সবাই বুঝতে পারবো। সবার মনোযোগ আমি চাচ্ছি একটু, যে উইদাউট দ্য নিড ফর মলিকুলস অফ দ্য মাদার টিংচার to be present in the remedy,
এই কথাটা একটু একটু থেমে আবার আমরা আরেকবার পড়ব। যে মলিকুলের অনুপস্থিতির জন্য হোমিওপ্যাথির সবচেয়ে বড় সমালোচনাটা করা হয়, হোমিওপ্যাথিকে একেবারে এলবো আউট করা হয়, কনুই দিয়ে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, যে মলিকুল থাকে না, ডাইলিউশনের পরে মলিকুল থাকে না। এই ভদ্র মহিলা যে থিসিসটা করেছেন 2 বছর আগে মাত্র, সেই থিসিসটা উনি প্রমাণ করেছেন যে মলিকুল না থাকলেও এটার এফেক্টিভিটি, কার্যকারিতা কেমন করে কাজ করে সেই সঙ্গীত উনি গেয়েছেন প্রাণপণে, এবং এটাকে উনি সায়েন্টিফিক্যালি প্রুভ করেছেন অনেকগুলো মডেল ব্যবহার করে, অনেকগুলো। আমরা পরবর্তী স্লাইড সেগুলোতে আসবো, বাট আবার আমরা এইটুকু পড়ি। This dissertation aims to explain that a homeopathic remedy carrying specific information about the electromagnetic field of the original substance, এটা ক্যারি করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অফ দ্য অরিজিন, যে সাবস্টেন্সটা দিয়ে আমরা ওষুধটা বানাই সেটার একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটা ক্যারি করে, ক্যান এফেক্ট বায়োকেমিক্যাল প্রসেস, এটা বায়োকেমিক্যাল প্রসেসকে এফেক্ট করতে পারে ইন এ সেলুলার অ্যাসপেক্ট অফ এ পেশেন্ট, একজন রোগীর সেলুলার অ্যাসপেক্টকে ইনফ্লুয়েন্স করতে পারে, এটা এফেক্ট করতে পারে, উইদাউট দ্য নিড ফর মলিকিউলস অফ দ্য মাদার টিংচার টু বি প্রেজেন্ট ইন দ্য রিমেডি। এই ওষুধের মধ্যে মলিকুলের উপস্থিতির প্রয়োজনীয়তা পড়ে না। এটা কেমনে হয়? It presents a quantum physics approach to homeopathy with the premise that each atom, molecule, or even complex set of molecules has a range of associated electromagnetic frequency characteristics. যে প্রত্যেকটা মলিকুল, অণু, পরমাণু তাদের সঙ্গে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক থাকে, যেটা এটা ক্যারি করে। The precise frequency signature of homeopathic substance in high dilutions can be shown to be transferred to oxygen-hydrogen bonds in a liquid H2O ethanol via the process of succussion. এই কথাটা আপনারা জানেন, এটাকে উনি ভিন্নভাবে প্রমাণ করেছেন, via the process of succussion or dynamization as identified in this research. এই রিসার্চে উনি এইটা সন্ধান করেছেন যে এই যে পানি এবং ইথানল, এটা অক্সিজেন হাইড্রোজেন বন্ডস যেটা তৈরি করে ইন এ লিকুইড ভায়া দ্য প্রসেস অফ সাকাশন, এবং এটা ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্লুয়েন্সকে ক্যারি করে, যেটা পেশেন্টকে হিল করতে সমর্থ হয়। এবং এটি সায়েন্টিফিক্যালি উনি প্রুভ করেছেন। এই যে এখানে যেভাবে উনি কনক্লুড করেছেন, দেখেন এখানে এই স্লাইডটাতে একটু সময় আপনারা থামতে পারেন, আপনারা ভালো করে দেখতে পারেন। এটা আমার বিশ্বাস যে 2-1 আগ্রহী আপনাদের কাছে হয়তো এটা গিয়ে থাকতে পারে, কিন্তু যারা খুব বেশি চর্চা করেন না তাদের হাতে হয়তো এটা এখনো পৌঁছায়নি এই থিসিসটা। তো এটাতে উনি কনক্লুড করেছেন এভাবে, as this dissertation portends, different potencies of homeopathic dilutions can be differentiated from each other and from their diluent medium of aqueous ethanol with the latest analytical techniques such as NMR, FTIR, UV, IR, and Raman spectroscopy. এখন এই শব্দগুলো একটুখানি টেকনিক্যাল, আপনাদের বুঝতে একটুখানি এগুলো হচ্ছে যে রিসার্চ টেকনিক্স, অ্যানালাইটিক্যাল টেকনিক্স, এই টেকনিকগুলো আমাদের আলাদা আলাদাভাবে জানতে হবে, কিন্তু সবার সবকিছু জানার আমার মনে হয় প্রয়োজনীয়তা নাই। আমি নিচে এখানে সবগুলোর এই যে এনএমআর যেগুলো এখানে ব্যবহৃত হয়েছে, এই কথা কয়টার এখানে কিন্তু আমি এটার ব্যাখ্যা দিয়েছি, আপনারা এখান থেকে দেখতে পারবেন। যখন এটা আপলোড করা হবে তখন আপনারা এই কথাগুলো পাবেন। কাজে এগুলো যদি কেউ আগ্রহী হন, এটাকে ধরে ধরে সার্চ করে আপনারা এটা দেখতে দিতে পারবেন যে এটা এই যে রমন স্পেকট্রোস্কপি এটা কি, আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু এটা এখানে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, আমারও কিছুটা দুর্বলতাও আছে, আর তাছাড়া আমি এটাকে পড়ে এখনো শেষ করি না যে কোন মেথডটা আসলে কিরকম, সেটা আমরা পড়ে শেষ করি না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমারও একটু চর্চার বিষয় আছে, তা আমরা একটা নেক্সট সময়ের জন্য তুলে রাখতে পারি। বাট এই মডেলগুলো উনি ব্যবহার করেছেন এই রিসার্চে, থিসিসটা কিন্তু আমি পড়েছি। থিসিসটাতে আমি দেখেছি যে এই মডেলগুলো উনি কিভাবে ব্যবহার করেছেন, সেখানে অনেকগুলো ডায়াগ্রাম ব্যবহার করেছেন। তো সবগুলো অত্যন্ত মেটিকুলাস, অত্যন্ত সায়েন্টিফিক, এবং ওনার পিএইচডি অ্যাওয়ার্ড হয়েছে 2022 সালে, এটা পাবলিকেশন হয়েছে, ইউনিভার্সিটি এটাকে পাবলিশ করেছে। তো হোমিওপ্যাথি দেয়ারফর, এখানে এই কথাটা ইম্পর্টেন্ট, আমরা বারবার পড়বো, অনেকবার পড়বো। হোমিওপ্যাথি দেয়ারফর ইনকর্পোরেটস দ্য প্রিন্সিপাল অফ বোথ physics, specifically quantum physics, the study of energy at the basis of all so-called matter, and chemistry, specifically
valence electron-electron cloud interactions. The research in this dissertation concludes. তাহলে রিসার্চটা থেকে কনক্লুশন কি আসতেছে? দ্যাট এটা কনক্লুড করে হোমিওপ্যাথি ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ট্রান্সফার মডেল। হোমিওপ্যাথি ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ট্রান্সফার মডেল। এই কথাটাকে আমরা নতুন ন্যারেটিভে আমাদের আসবে। হোমিওপ্যাথি কি, আমরা আগামী দিনের ছাত্রদের আমরা এটাই পড়াবো, আমরা এইটাই শেখার চেষ্টা করব, এইটাকে আমরা বাংলায় অনুবাদ করার চেষ্টা করব, এইটাকে আমরা আমাদের মাঝে আপন করে পাওয়ার চেষ্টা করব যে হোমিওপ্যাথি ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ট্রান্সফার মডেল containing quantum information of the initial substance or mother tinctures which can balance the distorted energy frequencies in the cells. সেলের মধ্যে এনার্জি ফ্রিকোয়েন্সি যে ডিস্টরশন হয়, যেটাকে আমরা ডিরেলমেন্ট বলি, যে এটাই হচ্ছে রোগ, সেই ডিরেলমেন্টকে ব্যালেন্স করার জন্য এটা সমর্থবান যে ইনিশিয়াল সাবস্টেন্সের যেটা কোয়ান্টাম ইনফরমেশন ক্যারি করে, সেই ইনফরমেশনটা সমর্থ হয় কি করতে? which can balance the distorted energy frequencies in the cells at the subatomic level to bring about homeostasis. হোমিওস্টেসিসকে ফিরিয়ে আনার জন্য, জীবনকে জীবনের জায়গাতে ফিরিয়ে আনার জন্য, জীবনকে আবার রিভাইভ করার জন্য। এই রিভাইভাল যে একটা রিভাইভ নামে যে একটা বই, সেটা নিয়েও আমরা কথা বলবো। সেই রিভাইভ বইটা খুব মজা। সেই রিভাইভ বইটা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। সেই বইটার মধ্যে আছে যে এক একটা মেডিসিনের জন্য এক একটা ক্যারেক্টার তৈরি করছেন, একটা উপন্যাসের মতন। আমরা ইনশাল্লাহ ওইটা নিয়ে আরেকদিন কোন সময় আলোচনা করব। তো আমরা এভাবে কনক্লুশনটা আসছে যে হোমিওপ্যাথি একটা ইলেকট্রোম্যাগনেট। তো আমরা এখন কসমিক ওয়ার্ল্ডে, যে নোন অ্যান্ড আননোন ওয়ার্ল্ডের মিক্সচার, সেখানে আমরা হোমিওপ্যাথিকে নিয়ে দাঁড়াবো এগেনস্ট অল দিস odds with all the full strength of scientific experiments, scientific theorems, যেটা দিয়ে আমরা আমাদের হোমিওপ্যাথিকে আগামী দিনের বয়ানে আমরা বিশ্ববাসীর কাছে একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। এখানে আমি রেফারেন্স, যে তিনটা মেইন রেফারেন্স, অনেক রেফারেন্স আছে কিন্তু সেগুলোকে দিয়ে আমি ভারাক্রান্ত করতে চাই নাই। আমি এই মাত্র তিনটা রেফারেন্স দিয়েছি, এগুলোকে আপনারা একটুখানি দেখতে পারেন। এটা ভিতলকা স্যারের একটা বড় আর্টিকেল আছে, এটা সেখান থেকেই আমার মেইন থিমটা কিন্তু নেওয়া আজকের প্রেজেন্টেশনে। তো আপনারা এটা নিজেরাও স্টাডি করে নিতে পারেন। আর পরিশেষে সবাইকে আমার মনে হয় যে আমি সময় খুব একটা অতিক্রম করি নাই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।